সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু আজ প্রথম দিনই ডাক পেল বিএনপি। পর্যায়ক্রমে বাকিদের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অনলাইনে ভোট নেওয়ার ভাবনা। গণতান্ত্রিক চর্চায় 1.5 কোটি রেমিটেন্স যোদ্ধাকে আওতায় আনা জরুরি। আগে সাইবার নিরাপত্তা মজবুতের পরামর্শ। ভাগ্য রজনীতে আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর মুসল্লিদের ইবাদত। পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে জিকির আজকার। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 3টা থেকে এই বৈঠক শুরুর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য দেবেন। প্রথম দিন বৈঠকে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচনায় গুরুত্ব পাবে। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তা ভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত জানাবেন কাউসারা চৌধুরী কুমু। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও না এইসব। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। সরকার যদি কোনো সহজ পদ্ধতি করে তাহলে আমরা ভোট দিতে ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এ পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না। অনলাইনে যখন ভোটিং হচ্ছে তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। সফটওয়্যার যিনি পরিচালনা করছেন, যার ফুল অ্যাক্সেস আছে, ওনার ক্রেডিবিলিটি নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয় তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই মধ্যে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দ্য ন্যাশনালকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her
immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring up to the justice. It has to happen, otherwise people will not forgive us. বরাত বা পবিত্র শবে বরাত মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন তারা। পরিশুদ্ধ জীবন ও পাপমোচনের প্রার্থনা করেন মুসল্লিরা। সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসে ভাগ্য রজনী শবে বরাত। কোরআন হাদিসের হিসাব মতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর শুরু হয় এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভিড় করেন হাজারো মুসল্লি। জামাতে মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সঙ্গে চলে দিনই নানা আলোচনা। দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয় ক্ষমা। পাপ মোচনের আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন সবাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবার কাছে করি। দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমদের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না, আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত করি। সারারাত নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। ওমর ফারুক, সময় সংবাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য এবং দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে চলছে বয়ান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু প্রতিটি খিত্তায় যে 85টি খিত্তায় এবার যে ভাগ করা হয়েছে বিশ্ব ইজতেমাকে, প্রতিটি খিত্তায় কিন্তু তালিমের যে আমল, সেই আমল কিন্তু শুরু হয়ে গেছে। 10টা থেকেই এই আমল শুরু হয়ে যাবার যে কথা ছিল সে অনুযায়ী আমল কিন্তু প্রতিটি খিত্তায় হচ্ছে। এবং এর আগে 9টার 10 থেকে কিন্তু মূল যে বয়ান মঞ্চ, সেখানেও কিন্তু তালিমের যে আমল সেটি কিন্তু হয়েছে এবং সেই আমল কিন্তু সেখানকার যারা মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু পরিচালনা করছে। এবং প্রতিটি খিত্তায় তালিমের আমলের সঙ্গে যে তাশকিলি বয়ান যেটি হয়, সেই তাশকিলি ছোট ছোট দলে ভাগ হয়ে মুসল্লিদের যে তাশকিলি বয়ান, সেই বয়ানও কিন্তু চলছিল। যেমনটা বলছিলাম যে 9টার দিকে যেই ফজিলত এবং আদব নিয়ে যে আসলে তালিম, সেই তালিম কিন্তু করেন মুফতি ইয়াকুব। তিনি কিন্তু ভারত থেকে এসেছেন এবং তারপরেই কিন্তু এই যে তালিমের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়। এর আগে ফজর থেকেই কিন্তু মাওলানা সাদ কান্দলবির যে ছোট ছেলে ইলিয়াস বিন সাদ, তিনি কিন্তু আসলে তার যেই বয়ান সেটি কিন্তু করছিলেন। এবং আমরা যেমনটা জানি যে আরব থেকে আসলে অনেকেই এসেছেন এখানে এবং তাদের যে বয়ান, সেই বয়ান হবে জোহরের পর থেকে এবং জোহরের নামাজের পর থেকে এই বয়ান করবে আরবের মেহমান যারা এসেছেন। এছাড়া নামাজের পরে সেই বয়ান হবে এবং আসরের নামাজের পরে কিন্তু আজকের সবসময় আসলে ইজতেমার দ্বিতীয় দিনে যেমনটা হয় যে যৌতুকবিহীন, কম খরচে, কোনো শর্তবিহীন যে বিয়ের আয়োজন থাকে, সেই বিয়ের আয়োজন কিন্তু আসরের নামাজের পরে কিন্তু সেই আয়োজনের কথা রয়েছে। এবং সেখানে আসরের নামাজের পরে কিন্তু বয়ান করবেন হাফেজ মঞ্জুর নিজামুদ্দিন। তিনি তার বয়ান কিন্তু তখন বাংলায় তর্জমা করে শোনাবার কথা রয়েছে মাওলানা রুহুল আমিনের। এবারের আয়োজিত যে বিশ্ব ইজতেমা, সেখানে যেমনটা বলছিলাম যে প্রায় 49টি দেশ থেকে, আমরা এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি যে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখনও কিন্তু বিদেশিরা আসছেন, এমনটা এখানকার যারা মিডিয়া সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আজ যেমনটা বলছিলাম যে এরপরেই কিন্তু আজকের এই মাগরিবের বয়ানের শেষ হবে এবং কালকে আবার ফজরের পরে কিন্তু আবার একটি বয়ান হবে। সেখানে কিন্তু ঈমান আমলের যে কথা হবে এবং এখানকার যেই আমল হয় এবং সেই আমলের পরবর্তীতে কিন্তু প্রতিটা জেলায় সারা দেশে কিন্তু যারা আসলে চিল্লায় যান তারা কিন্তু চলে যান বা দাওয়াতি কাজে চলে যান, সেটা কিন্তু তারা আসলে চলে যাবেন। তো এই ছিল এখান থেকে, অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে এখনো পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে।
কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তিযুদ্ধ শুরু। প্রতিটি আসনের জন্য লড়বেন ৭৭ জন শিক্ষার্থী। রাজধানী সহ ৮ বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 10টায় শুরু হবে। ইতোমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো রয়েছে পরীক্ষার, সেই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী পাশাপাশি তাদের অভিভাবকরা আসছেন এবং 10টা থেকেই আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করছেন। এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা আসছেন এবং তাদের সঙ্গে তাদের অভিভাবকরা আসছেন। যদি একটু জানিয়ে রাখি, এবার এই বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা 1896টি। সেই 1896টি আসনের বিপরীতে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,46,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য এবার এই ভর্তিযুদ্ধে লড়ছেন 77 জন ভর্তিচ্ছু। সব মিলিয়ে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় নিজেকে প্রমাণের জন্য আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষার যে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ অন্যান্য কেন্দ্রগুলোতে আসার পরও কিন্তু তারা যে অল্প সময়টুকু যেটি তাদের হাতে ছিল সেই সময়টুকু কিন্তু তারা কাজে লাগিয়েছেন। সেই সময়টুকু পড়াশোনার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের সেই সময়টি অতিবাহিত করে এই ভর্তি যুদ্ধের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে যাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা যেটি, সেই পরীক্ষাটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অর্থাৎ ঢাকা বিভাগ ছাড়াও কিন্তু 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তো শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুরু হবে সকাল 11টা থেকে। তারই ধারাবাহিকতায় 8টি বিভাগের ন্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা চলবে সকাল 11টা থেকে। সকাল 10টা থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে চলে যাচ্ছেন এবং অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে 6টি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রায় 11,690 জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল 11টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা 12:30 পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার মোট 100 নম্বর অনুষ্ঠিত হবে, যেখানে লিখিততে থাকবে 40 নম্বর, যেটার জন্য 45 মিনিট বরাদ্দ রয়েছে এবং চলবে হচ্ছে 60 নম্বরের এমসিকিউ, তার জন্য 40 মিনিট বরাদ্দ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 6টি ইউনিটে ভর্তি পরীক্ষা চলবে এবং সেই ভর্তি পরীক্ষা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে চলে যাচ্ছেন এবং অভিভাবকদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে বেশ একটি উৎসবমুখর পরিবেশের অবস্থা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভর্তি পরীক্ষা কোনো ধরনের ঝামেলা ছাড়াই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এবং ভর্তি পরীক্ষা চলমান রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগেও বেশ কয়েকটি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সেই ভর্তি পরীক্ষাগুলো সুন্দরভাবে শেষ হয়েছে এবং আজকে যে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চলছে সেখানে প্রায় সারা বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1.5 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ভর্তি পরীক্ষা চলমান রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক পরিস্থিতি বেশ সুন্দর ছিল এবং সেই ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিরাপত্তা থেকে শুরু করে সকল স্তরে বেশ সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য প্রক্রিয়াধীন ছিল এবং সেই ভর্তি পরীক্ষা চলমান রয়েছে। জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে 6টি অনুষদে ভর্তি পরীক্ষা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে আমার ছিল এই সর্বশেষ। ভর্তিযুদ্ধের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকার নির্বাচনের মতো মূল কাজে বাদ দিয়ে অন্য কিছুতে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আর্কিটেক্টস মিলনায়তনে রোড টু ইলেকশন শীর্ষক আলোচনা সভায় রিজভী আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। জাতীয় সংসদ নির্বাচন,
যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেটি মানে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই, তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না। সময় সংবাদে আরও থাকছে। 15 মার্চের মধ্যে অভিবাসীদের বায়োমেট্রিক করার নির্দেশ মালদ্বীপ সরকারের। তথ্য না দিলে ডিজিটাল সিস্টেম থেকে বাদ পড়বে নিয়োগকারী প্রতিষ্ঠানও। নগরের সড়কগুলো যেন মরণ ফাঁদ। 20টি পয়েন্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তথ্য বলছে গত 8 বছরে 1000-এর বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 650 মানুষ। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন ফুটপাত দখল হওয়ায় রাস্তা পারাপারে দুর্ঘটনায় পড়তে হচ্ছে পথচারীদের। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসির মোড়। সড়কের এই অব্যবস্থাপনা বলে দিচ্ছে যানবাহন এড়িয়ে রাস্তা পারাপারে কতটা অসহায় নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এভাবে রাস্তা পার হতে হয় পথচারীদের। গবেষণার তথ্য মতে 2017 সাল থেকে এই পর্যন্ত 1000-এর বেশি দুর্ঘটনায় সড়কে ঝরেছে প্রায় 650 প্রাণ। নিহতদের 58%ই পথচারী, আর 17% মোটরসাইকেল আরোহী। এছাড়া 10% 3 হুইলার, 8% 4 হুইলার এবং 7% বাইসাইকেল চালক। পথচারীদের পারাপারের ব্যবস্থাগুলো যেমন অপ্রতুল, পাশাপাশি হাঁটা চলার জায়গাটা অপ্রতুল এবং তাদের ভিতরে সচেতনতার অভাবটাও রয়েছে। এবং চালক এখানে যেহেতু হেভি ভেহিকেল চলে, হেভি ভেহিকেলের সাথে পথচারীদের সংঘর্ষের হারটা এখানে অনেক বেশি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার খেজুরতলা, চরপাড়া ঘাট, ইপিজেড মোড়, বারুনি ঘাট, বারিক বিল্ডিং মোড়, টাইগার পাস সহ 20টি পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। থানা হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর বায়েজিদ। শহরের 10টি ফুটওভার ব্রিজ থাকলেও ইপিজেড এলাকার 3টি এবং বাবা স্কুলের 1টি ছাড়া আর কোনো ফুটওভার ব্রিজ ব্যবহারে উদাসীন পথচারীরা। ইন্টারসেকশনগুলো এবং রোডের যে ডিজাইন, সেই ডিজাইনেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি কিন্তু আছে। তো সেগুলো আসলে ভালোভাবে ইনভেস্টিগেট করা দরকার। এই 20টা পয়েন্টের কোন পয়েন্টে কী ধরনের ত্রুটি আছে। এদিকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের ফুটপাত হকারদের দখলে। আবার রাস্তার একটি অংশে অবৈধ পার্কিংয়ের পাশাপাশি বেচাকেনায় ব্যস্ত ভ্যান গাড়ির পণ্য বিক্রেতারা। এমন বাস্তবতায় পথচারীকে বাধ্য হয়ে চলতে হয় মূল রাস্তায়। এতেও ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে ফুটপাত দখল কিংবা ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার একক দায় নিতে রাজি নয় স্থানীয় প্রশাসন। ফুটপাতের উপরে যে দখল বেদখলের বিষয়টি, এটা আসলে ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের উপর ওইভাবে বর্তায় না। এটার জন্য এটাকে অমুক্ত করার জন্য, এটাকে পরিষ্কার করার জন্য কর্পোরেশনের একটা ভূমিকা আছে এবং কর্পোরেশন যখনই এটা উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশের সহায়তা চায়, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় এটা সহযোগিতা দিয়ে থাকি। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় সড়ক রয়েছে 800 কিলোমিটারের বেশি। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ফুটপাত ছেড়ে পথচারীদের রাস্তায় নেমে আসার কারণে দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, ঠিক তেমনি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। কারণ এই বন্দর নগরীর পুরো ট্রাফিক ম্যানেজমেন্টেই ত্রুটিপূর্ণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টি নিবন্ধন বাতিল করেছে আরজেএসসি। উদ্যোক্তারা বলছেন সুদের হার বৃদ্ধি, জ্বালানি সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ।
কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজেএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম, এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে এত বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন, এর সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ করা যায়। আরজেএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লার ভাগার এখন এলাকাবাসীর গলার কাঁটা। 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। তবে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার বিবির বাজার সড়কের ঝাঁকুনিপাড়া এলাকা, পাশে সিটি কর্পোরেশনের ময়লার ভাগার। প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা ময়লাবাহী ট্রাকে করে এখানে ফেলেন আবর্জনা। তবে 14 বছর ধরে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় অতিষ্ঠ স্থানীয়রা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এমনকি পরিবেশ দূষণের প্রভাব পড়েছে এলাকাবাসীর সামাজিক জীবনেও। 1 কিলোর ভিতরে আপনার মানুষ নাকে হাত দেওয়া রাখতে পারে না, আর মানুষের রোগ বালাই ভালো হইতেছে না। আরে গদ্দুরে কোনো থাউন জানা গন্ধ লাগে, মাসি মুসাদ অভাব নাই। আমরা ফুল আমার বিয়ে দিতে পারি না, মাইয়ের বিয়ে দিতে পারি না। সরকার যেন অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলে, এখান থেকে নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। এ নিয়ে শুধু সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েই দায় সেরেছে পরিবেশ অধিদপ্তর। সিটি কর্পোরেশন আমাদের বলেছে এখানের মধ্যে একটা প্রকল্প নিচ্ছে, তারা প্রকল্প বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে বলে তারা আমাদেরকে অবহিত করে। পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ নিরসনে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জাইকা এবং 10 টাউন প্রজেক্টের কাজটা হলেই ইনশাআল্লাহ এখানে এই দুর্গন্ধ থাকবে না। আশা করি সব সমস্যার সমাধান হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হয় ঝাঁকুনিপাড়া ভাগাড়ে। সময় সংবাদ, কুমিল্লা। মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 15 মার্চের মধ্যে না দিলে অবৈধভাবে অবস্থানকারী ও প্রতিষ্ঠানকে বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় নিয়মকানুন মেনে বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য। ভারত মহাসাগরে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন, মৎস্যসহ নানা খাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি। এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 15 মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপার্ট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেশন বিভাগ আপনার মানে যে অভিযানটা চালাচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের লোক কিন্তু বেশি ধরা পড়ছে। মালদ্বীপে একটা সিস্টেম শুরু করছে, আগের মতো এখন বর্তমানে মালদ্বীপে থাকা সুযোগ সুবিধা একবারে খারাপ হয়ে গেছে। যদি দুই দেশের কূটনীতিক মহলে বসে আলোচনা করে এই বিষয়টা একটু সুন্দর সমাধান করা যায়, তাহলে হয়তো মালদ্বীপ থেকে আমরা ওদের ভবিষ্যতে আমরা অধিক পরিমাণে রেমিটেন্স পাঠাতে আগ্রহ হব। এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার। আগামী মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময়সীমা প্রদান করা হয়েছে। এর মধ্যে সকলকেই যারা প্রবাসী আছেন তাদেরকে রেজিস্ট্রেশন এবং হাতের যে ছাপ রয়েছে সেটি প্রদান করতে হবে। সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন, যা প্রাথমিকভাবে মালে সহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু আজ। প্রথম দিনই ডাক পেল বিএনপি। পর্যায়ক্রমে বাকিদের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। ভাগ্য রজনীতে আল্লাহর নৈকট্য লাভের আশা রাতভর মুসল্লিদের ইবাদত। পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে জিকির আজকার। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।